শত অত্যাচার সহ্য করেও গ্রামবাসী স্পষ্ট জানিয়ে দিল, আলী ও আব্দুর রহমানকে গ্রেফতারের প্রশ্নে তারা রুশদের কোনো ধরনের সহযোগিতা করতে অপারগ। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। আলী যখন জানতে পারল যে রুশ বাহিনী তাদের গ্রেফতার করতে না পেরে গ্রামবাসীদের উপর অত্যাচার করছে, তখন সে মুজাহিদ সংগ্রহ মিশন বন্ধ করে ক্যাম্পে ফিরে এলো। 10 দিনে আলীর শতাধিক গ্রাম ভ্রমণ করে সহস্রাধিক মুজাহিদ সংগৃহীত হলো। সংগৃহীত মুজাহিদদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে কয়েকটি ক্যাম্পে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হলো। ক্যাম্পে বাংকার খনন ও পাতাল ফাঁদ তৈরির কাজ তখনও শেষ হয়নি। ইতিমধ্যে রুশ বাহিনীর এক দফা বোমা হামলা হয়ে গেছে, কিন্তু বোমা হামলা মুজাহিদদের বাংকার খনন ও পাতাল ফাঁদ তৈরিতে বাধা সৃষ্টি করতে পারেনি বিন্দুমাত্র। রাতের আধারেই চলত মুজাহিদদের খনন কাজ। কিছুদিনের জন্য মুজাহিদরা রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ রেখেছিল। তাদের ইচ্ছা ছিল খনন শেষ করার আগে যেন এই প্রোগ্রাম সম্পর্কে শত্রু বাহিনী কোনো ধারণা না পায়। একদিন খবর এলো রুশ বাহিনী বহু ট্যাঙ্ক, সাজোয়া যান ও কামান বহর নিয়ে মুজাহিদদের ক্যাম্পে হামলা করার জন্য এগিয়ে আসছে। আলী যখন মুজাহিদদের জরুরি সভায় তলব করল, ঝানু ঝানু সকল মুজাহিদরা বসল পর্যালোচনা সভায়। আলী বলল, আমাদের বাংকার ও পাতাল ফাঁদ খননের কাজ এখনও শেষ হয়নি। আমার মনে হচ্ছে এখানে পৌঁছার আগেই আমরা রুশ কনভয়কে ঠেকিয়ে দিতে পারব। অন্তত ক্যাম্প থেকে 10 মাইল দূরে রুশ বাহিনীর পথ রোধ করতে হবে। সকল মুজাহিদ নেতা আলীর কথায় একমত হলো। বেছে বেছে 100 মুজাহিদ নিয়ে আলী শক্তিশালী সমরাস্ত্রে সজ্জিত রুশ ট্যাঙ্ক বহরের গতিরোধ করতে রওনা হলো। রুশ কনভয় ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা সদর রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে। আলী একটি সুবিধাজনক জায়গায় মুজাহিদদের থামিয়ে 2 মুজাহিদকে ঘোড়া নিয়ে রুশ বাহিনীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য পাঠিয়ে দেয়। মুজাহিদদ্বয় ফিরে এসে বলল, কনভয় এখান থেকে প্রায় 2 মাইল দূরে। মনে হচ্ছে রাতে ওরা এখানেই থাকবে এবং ভোরে আমাদের ক্যাম্পে হয়তো আক্রমণ চালাবে। আলী সার্বিক পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করে বলল, পাকা সড়কে গর্ত করে মাইন পুঁতলে সহজেই শত্রুদের চোখে পড়বে, তাই সড়কের নিচে গর্ত করে সেখানে ডিনামাইট স্থাপন করতে হবে। সড়ক স্বাভাবিক থাকবে, শত্রুরা ধরতে পারবে না, অথচ ট্যাঙ্ক যখন অতিক্রম করবে তখন ট্যাঙ্কের চাপে মাটি ধসে যাবে, মাইনের বিস্ফোরণ ঘটবে, ট্যাঙ্ক বিধ্বস্ত হবে, পথ আটকে যাবে। এরপর ওরা সড়কের দুপাশ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। আমরা দুপাশে মাইন পুঁতে রাখব, যে পাশ দিয়ে সামনে যাবে রুশ বাহিনীর ট্যাঙ্ক ধ্বংস হবে, ওরা আর অগ্রসর হতে পারবে না। আলীর অভিনব পরিকল্পনা সবার পছন্দ হলো। কতক মুজাহিদ পাকা সড়কের নিচে গর্ত করার কাজে লেগে গেল, আর কিছু সংখ্যক পাহাড়ের টিলার উপর বাংকার খননে লেগে গেল। এই পাহাড় থেকে প্রায় মাইলখানেক দূরের এক উঁচু টিলায় আলী 10 মুজাহিদের এক মিসাইল ও রকেট ইউনিট নিয়োগ করে আর 10 জনকে আরও সামনে পাঠিয়ে দিয়ে বলল, তোমরা সুবিধামতো স্থানে আত্মগোপন করে থাকবে। ট্যাঙ্কবহর যখন তোমাদের অতিক্রম করে চলে আসবে তখন দ্রুত রাস্তা খুঁড়ে মাইন পুঁতে রাখবে এবং এদিক থেকে শত্রু বাহিনী পালাতে চাইলে ফায়ার করে খতম করবে। অর্ধরাতের মধ্যে সকল পরিকল্পনা সমাপ্ত হলো। আলী কয়েকজন মুজাহিদকে পাহারায় নিযুক্ত করে বাকিদের আরাম করতে বলল। পরিশ্রান্ত মুজাহিদরা ঘুমিয়ে পড়ল। ফজরের আগ মুহূর্তে পাহারারত মুজাহিদরা এসে আলীকে জাগিয়ে বলল, মনে হচ্ছে শত্রু বাহিনীর কনভয় এগিয়ে আসছে। আলী সবাইকে জাগিয়ে নিজ নিজ পজিশনে গিয়ে সতর্ক থাকার নির্দেশ দিল। রুশ ট্যাঙ্কবহর খুব ধীর গতিতে এগোচ্ছে। ট্যাঙ্কবহর যখন মুজাহিদ অবস্থান অতিক্রম করছিল তখন পূর্বাকাশ ফর্সা হয়ে এসেছে। আলী দূরবীন দিয়ে শত্রু বাহিনীর অগ্রযাত্রা নিরীক্ষণ করছিল। দেখতে পেল প্রথম ট্যাঙ্কটি মুজাহিদদের মাইন পুঁতে রাখা গর্ত অতিক্রম করে চলে গেছে, কিন্তু মাইন বিস্ফোরিত হয়নি। আলীর আফসোস হলো, এত ভারী ট্যাঙ্ক উপর দিয়ে চলে গেল কিন্তু মাটি একটুও ধসল না। হায়, আজ হয়তো ভাগ্য আমাদের কঠিন পরীক্ষায় ফেলবে। আলী চিন্তামগ্ন। দ্বিতীয় ট্যাঙ্কটি যখন গর্ত অতিক্রম করতে চাইল, ঠাস করে মাইন বিস্ফোরিত হলো। ট্যাঙ্ক মাটিতে বসে গেল। পড়ে গেল চালকের হাড় মাংস।
সেই সাথে অগ্রগামী ট্যাঙ্কটিও ধসে গেল সামনের গর্তে। আলী হাসল। প্রতিটি মাইন কাজে লেগেছে। মাঝপথ ছেড়ে এবার শত্রুবাহিনী সড়কের পাশ দিয়ে অগ্রসর হচ্ছে। একটু সামনে অগ্রসর হতেই আরও দুটি ট্যাঙ্ক সমূলে চালক সমেত ধসে গেল। সেই সাথে সাজোয়া যান দুটি উড়ে গেল মাইনের আঘাতে। এখন পিছনের ট্যাঙ্ক বহর ও সাজোয়া যান থেকে 1-2 জন করে সৈন্য নেমে আসছে। আলী এই সুযোগটিরই অপেক্ষায় ছিল। যখন প্রায় অর্ধেক রুশ সৈন্য গাড়ি থেকে নিচে নেমে এলো, গর্জে উঠল মুজাহিদদের মেশিন গানগুলো। পালাতে চাইল রুশ বাহিনী, কিন্তু পিছনেও তো দাঁড়িয়ে আছে মুজাহিদ। অল্প কিছুক্ষণ পর রুশ বাহিনী ট্যাঙ্ক থেকে কয়েকটি গোলা নিক্ষেপ করে, কিন্তু জবাবে মুজাহিদদের পক্ষ থেকে পাল্টা হামলা না আসায় কয়েকজন রুশ সৈন্য ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে আবার কয়েকটি গুলি ছুড়ল। এবারও কোনো জবাব না পেয়ে নিশ্চিন্ত মনে অবশিষ্ট সৈন্যরাও বাইরে বেরিয়ে আসলো। বিপুল সংখ্যক সৈন্য রাস্তায় নেমে আসলে আলী মুজাহিদদেরকে ফায়ার করার আদেশ দেয়। সঙ্গে সঙ্গে রকেট লঞ্চার ও মেশিন গানের প্রচণ্ড ফায়ারিং শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে অসংখ্য রুশ সেনা বুলেটবিদ্ধ হয়ে ছটফট করে মারা যায়। কয়েকজন পালিয়ে সাজোয়া গাড়িতে আশ্রয় নেয়। মুজাহিদদের এই আকস্মিক প্রচণ্ড হামলায় রুশরা দিশেহারা হয়ে পড়ে। অগত্যা তারা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পিছু হটার উদ্যোগ নেয়। এই সুযোগেরই অপেক্ষায় ছিল মুজাহিদরা। ট্যাঙ্ক বহর মোড় ঘুরে পিছন দিকে রওনা হওয়া মাত্র পাহাড়ের উপরে নিয়োজিত মুজাহিদরা রকেট ও মিসাইল হামলা শুরু করে দেয়। রুশ সৈন্যরা দ্রুত ফিরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ একটু আগে যে পথে তারা নিরাপদে এখানে এসেছিল এতক্ষণে সেখানে অসংখ্য মাইন ছড়িয়ে দেওয়া হয়েছে। সামনে অগ্রসর হলে মাইন বিস্ফোরণে তাদের ধ্বংস অনিবার্য। অগত্যা পালাবার চিন্তা বাদ দিয়ে রুশরা মুজাহিদদের প্রচণ্ড হামলার মুখে টিকতে না পেরে অল্পক্ষণের মধ্যেই ট্যাঙ্কের উপর সাদা পতাকা ওড়ায়। সাদা পতাকা দেখে আলী মুজাহিদদেরকে ফায়ার বন্ধ করার আদেশ করে। ফায়ার বন্ধ হওয়ার সাথে সাথে রুশ ও আফগান কমিউনিস্ট সেনারা হাত তুলে ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি থেকে নেমে আসতে শুরু করে। এই অভিযানে মুজাহিদরা 90 জন রুশ ও আফগান কমিউনিস্ট সেনাকে জীবিত অবস্থায় গ্রেফতার করে। এদের 35 জনই ছিল আহত। মৃত সৈন্যদের সংখ্যা ছিল 70 জনেরও বেশি। তাছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদও মুজাহিদদের হস্তগত হয়। মুজাহিদদের মধ্যে ট্যাঙ্ক চালানোর যোগ্য কেউ না থাকায় সবগুলো ট্যাঙ্কই তারা অকেজ করে ফেলে। এই অভিযানে একজন মুজাহিদও নিহত হয়নি, আহত হয়েছে মাত্র 5 জন। প্রাথমিক তল্লাশির পর গ্রেফতারকৃত নতুন বন্দীদেরকে পাহাড়ের মধ্যে বাংকার খননের কাজে লাগিয়ে দেওয়া হয়। মুজাহিদরা যথাসময়ে পাতাল ফাঁদ নির্মাণের কাজ শেষ করে ফেলে। একই সময়ে বাংকার খননের কাজও প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে। বাংকারগুলোর সামনে মুজাহিদরা ছোট ছোট বাগান তৈরি করে বোমা ও রকেটের খোলস দ্বারা টব বানিয়ে নানা জাতের ফুলের চারা রোপণ করে। বোমা আর রকেটের খোলসে সুরভিত রং বেরঙের ফুল জগৎদাসীকে একথাই জানান দিচ্ছিল যে, হে দুনিয়ার মানুষ, চেয়ে দেখো, হানাদার রুশ বাহিনী আল্লাহর সৈনিকদের উপর নির্বিচারে যে রকেট আর বোমা বর্ষণ করছে, তারা সে রকেট আর বোমার খোলসে ভালোবাসা, শান্তি ও নিরাপত্তার প্রতীক ফুল উৎপাদন করে ঘোষণা দিচ্ছে যে তাদের সব চেষ্টা সাধনা, ত্যাগ তিতিক্ষা ও স্বাধীনতা বিশ্ববাসীর শান্তি আর নিরাপত্তা বিধানের জন্যই নিবেদিত। রকেট ও বোমার খোলসে আজ ফুল যেমন সৌরভ বিতরণ করছে, মুজাহিদদের বিজয়ের পর তেমনি ইসলামের সৌরভে সুরভিত হবে সমগ্র বিশ্ব। পৃথিবীর সর্বত্রই বিরাজ করবে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ। মুজাহিদদের কেন্দ্রীয় ঘাঁটি ছিল বেশ প্রশস্ত। 5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই ঘাঁটিটি তৈরি করা হয়েছিল। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছিল 50টি ফাঁড়ি। ফাঁড়িগুলো একটি থেকে অপরটি দূরে হওয়ার কারণে সংবাদ আদান প্রদানে বেশ সময় লেগে যেত। আলী এই অসুবিধার কথা আব্দুর রহমানকে জানালে সে বলল, সবকটি ফাঁড়িতে টেলিফোনের ব্যবস্থা করতে পারলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যেত। তাছাড়া সমগ্র প্রদেশে ওয়্যারলেস পদ্ধতি চালু করা উচিত, যাতে প্রতিটি কেন্দ্রের সাথে দ্রুত যোগাযোগ করা যায়। কিন্তু টেলিফোন আর ওয়্যারলেসের ব্যবস্থা হবে কোত্থেকে? আলী জিজ্ঞেস করল। আব্দুর রহমান কিছুক্ষণ চিন্তা করার পর বলল, কিছু সরঞ্জাম তো আমরা পাকিস্তান থেকেই ক্রয় করতে পারি। এর ব্যয় সংকুলনের জন্যে সেসব অলংকার বিক্রি করা যেতে পারে যা মহিলারা জেহাদ ফান্ডে দিয়েছিল। আর কিছু সরঞ্জাম সংগ্রহ করতে হবে রাশিয়ানদের উপর হামলা করে।
আমাদের নিকটস্থ রুশ সাউনিটির স্টোরে সফল আক্রমণ চালাতে পারলে আমরা অস্ত্র তো পাবই, বেশ কিছু টেলিফোন এবং ওয়্যারলেসও পেয়ে যেতে পারি। তারপর যথাস্থানে টেলিফোনের লাইন সংযোগের জন্যে আমি আছি আর আব্দুল্লাহ। এই কাজ আমরা দক্ষতার সাথেই করতে পারবো। আলী এই পরিকল্পনার সাথে একাত্মতা জানিয়ে সমস্ত অলংকার আব্দুর রহমানের হাতে তুলে দিয়ে বলল, সরঞ্জাম যা কিছু আনতে হয় শীঘ্র আনিয়ে নাও। এর ফাঁকে আমি নিকটের সাউনের উপর আক্রমণ করার পরিকল্পনা পাকা করে ফেলি। আব্দুর রহমান ওয়্যারলেস সরঞ্জামের তালিকা দিয়ে 3 জন মুজাহিদকে পেশোয়ার পাঠালো। এদিকে রুশ সেনাদের গোপন সংবাদ আদান প্রদানের জন্য নিকটবর্তী সাউনিতে মুজাহিদদের কোনো গুপ্তচর না থাকায় আক্রমণের পরিকল্পনা তৈরি করার ব্যাপারে আলী বেশ সমস্যায় পড়ে গেল। কারণ গুপ্তচরের সহযোগিতা ছাড়া ছাউনির স্টোরে হামলা করা অসম্ভব ব্যাপার। আপনি গ্রেফতারকৃত আফগান সেনা অফিসার আব্দুল ওয়াহিদের সাথে কথা বলুন। তার ইচ্ছে যে কোনো মূল্যে সে তার বোনের বিবাহ অনুষ্ঠানে অংশ নেবে। বোনটি তার বড়ই আদরের। আব্দুর রহমানের এই প্রস্তাবে আলী সম্মত হলো। তাই আব্দুল ওয়াহিদকে ডেকে বলল, শুনতে পেলাম তুমি নাকি তোমার বোনের বিয়েতে অংশ নেওয়ার জন্য মুক্তি পেতে চাও। আমাদের কিছু সহযোগিতা করলে আমরা তোমার ইচ্ছা পূরণ করতে পারি। আপনি যা বলবেন সবই আমি মানতে প্রস্তুত আছি, আব্দুল ওয়াহিদ জবাব দেয়। আলী বলল, রুশ সাউনির উপর হামলা করে আমরা অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি দখল করতে চাই। তাই ছাউনির ব্যাপারে তথ্য সংগ্রহে তোমার সাহায্য প্রয়োজন। সাউনির উপর হামলা করা, তাও আবার অস্ত্রশস্ত্র ও সরঞ্জামাদি লাভ করার জন্যে? আপনাদের পক্ষে এটা বড়ই দুরূহ ব্যাপার। ভালো করে ভেবে দেখুন আপনার এই হামলা সফল হবে কিনা। আমার তো মনে হয় এ কাজ করতে গেলে মুজাহিদদের যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে, আব্দুল ওয়াহিদ জবাব দেয়। তা অবশ্য আমাদের জানা আছে, তোমার কাছে পরামর্শ নয় তথ্য চাই, আলী বলল। এবার আব্দুল ওয়াহিদ কাগজ ও পেন্সিল দিয়ে নকশা এঁকে আলীকে বোঝাতে শুরু করে। সে বলল, অস্ত্রের ডিপো হলো সাউনির দক্ষিণ পশ্চিম কোণে। রাতের বেলাও এখানে অন্তত আধা ডজন সৈন্যের পাহারা থাকে। এর উত্তর দিকে এক ফারলং ব্যবধানে অন্যান্য সরঞ্জামাদির ডিপো, এর সাথেই তাদের খাবারের স্টোর। সাউনির দক্ষিণ দিকে ময়লা পানির ড্রেন। একটু অগ্রসর হয়েই ড্রেনটি ডানে মোড় নিয়েছে। তার সাথেই সাউনির ভিতরে কবরস্থান। অস্ত্রের ডিপোটি কবরস্থান থেকে বেশি দূরে নয়। কবরস্থানে পাহারা থাকে না বললেই চলে। পূর্ব দিকে রাশিয়ান সৈন্য। সাউনিতে রাশিয়ান আফগান সৈন্যদের সংখ্যা 6000-এরও বেশি। আরও কয়েকটি প্রশ্ন করে তাকে পুনরায় জেলে পাঠিয়ে দেওয়ার সময় আলী বলল, আব্দুল ওয়াহিদ, তোমার তথ্য যদি ভুল প্রমাণিত হয় তাহলে শুধু তোমাকেই শাস্তি দেওয়া হবে না, তোমার পরিবারের লোকদেরকেও এখানে এনে বন্দি করে রাখা হবে। আপনাকে আমি যেসব তথ্য দিয়েছি আমার জানা মতে তা সঠিক। আশা করি আপনিও আপনার ওয়াদা পূরণ করবেন। আব্দুল ওয়াহিদের জবাব শুনে আলী তাকে বলল, তোমার সব তথ্য সঠিক প্রমাণিত হলে আমি নিঃসন্দেহে আমার ওয়াদা পূরণ করব। তবে এখান থেকে বন্দিশালায় চলে যাওয়ার পরও তোমার গুরুত্বপূর্ণ কোনো তথ্য মনে পড়লে সঙ্গে সঙ্গে এসে আমাকে তা অবহিত করবে। পরদিন আব্দুল ওয়াহিদ পাহারাদার মুজাহিদকে বলল যে সে আলীকে জরুরি একটি সংবাদ দিতে চায়। বিষয়টি আলীকে জানানো হলে সঙ্গে সঙ্গে সে আব্দুল ওয়াহিদকে ডেকে পাঠায়। আব্দুল ওয়াহিদ এসে জানালো, স্টোরের খানিকটা দূরে ক্যাপ্টেন আব্দুস সাত্তারের বাসা। আমার জানা মতে তিনি মুজাহিদদের সমর্থক। প্রয়োজনে তার থেকেও আপনি সহযোগিতা নিতে পারবেন। রাতে সাউনির উপর আক্রমণ করার জন্য আলী 200 মুজাহিদকে প্রস্তুত করে তাদেরকে 2টি দলে ভাগ করে নেয়। 125 জন মুজাহিদকে একটি গ্রুপে ভাগ করে দরবেশ খানকে তার কমান্ডার নিযুক্ত করা হলো। তাকে বলে দেওয়া হলো তিনি যেন যথাসময়ে সাউনির পূর্ব প্রান্তে পৌঁছেন এবং রাত 3টার সময় পূর্ব দিক থেকে সাউনির উপর গোলাবর্ষণ শুরু করে দেন। এতে শত্রুপক্ষের বেশিরভাগ সৈন্য সাউনির পূর্ব দিকে চলে যাবে আর পশ্চিম দিকটা শূন্য হয়ে পড়বে। আরও বলে দেওয়া হলো তিনি যেন সাউনির বেশি কাছে না যান এবং গোলাবর্ষণ করার সময় লক্ষ্য রাখেন যেন তাদের নিক্ষিপ্ত গোলা পূর্ব দিকেই পড়ে, পশ্চিমে না যায়। দরবেশ খান তার বাহিনী নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই রওনা হয়ে যান, কারণ তাকে অনেক দীর্ঘ পথ ঘুরে সাউনির অপর দিকে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে।
আলী তার বাহিনী নিয়ে একসাথে জোহর নামাজ আদায় করার পর রওনা হলো। রাত 2টো। আলী সাথী মুজাহিদদের নিয়ে শত্রু ছাউনির নিকটে পৌঁছে গেছে। ছাউনির কাছে গিয়ে তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে অগ্রসর হতে হচ্ছিল, কারণ ছাউনির আশেপাশে সাধারণত বিপুল সংখ্যক মাইন বিছিয়ে রাখা হয়। রাত 2:45টার দিকে মুজাহিদরা ধীর পদক্ষেপে অতি সন্তর্পণে অস্ত্রাগার ও স্টোরের দিকে অগ্রসর হতে শুরু করে। অস্ত্রাগারের সাথেই ছিল ট্রাক ও অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন। মুজাহিদরা সর্বপ্রথম প্রহরীদেরকে কাবু করে ফেলে। প্রহরীদেরকে কাবু করার জন্য খঞ্জর ব্যবহার করা হয়। মুজাহিদরা প্রহরীদেরকে এত দ্রুত ও দক্ষতার সাথে কাবু করে ফেলল যে একজন পাহারাদারও বিপদ সংকেত দেওয়ার সময় পেল না। আলী প্রহরীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাজ প্রায় সমাপ্ত করে ফেলেছে। ঠিক এই সময় দরবেশ খানের অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু হয়। মুহূর্তে ছাউনির মধ্যে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। আলী সাথীদের নিয়ে ছাউনির দক্ষিণ পূর্বে অংশে পজিশন নিয়ে উৎপেতে থাকে। মুজাহিদরা ছাউনির ভিতরেও ঢুকে পড়েছে তা টের পেয়ে আফগান কমিউনিস্ট সৈন্যরা পশ্চিম দিক থেকে উত্তর দিকে সরে যায়। তাছাড়া অধিকাংশ সৈন্য আগে থেকেই পূর্ব দিকে দরবেশ খানের আক্রমণের জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েছিল। এখনই সময় অস্ত্র নেওয়ার জন্য শত্রুদের ট্রাক আনা হয়। 4টি ট্রাকে মুজাহিদরা তাদের প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম বোঝাই করে নেয়। 3টিতে খাদ্যদ্রব্য এবং 1টিতে অন্যান্য সরঞ্জাম তোলা হলো। নিজেদের দ্রুত সরে পড়ার জন্য মুজাহিদরা 4টি সাজোয়া গাড়িও নিয়ে নিল। এবার ছাউনি থেকে বের হওয়ার সমস্যা। ক্যাপ্টেন আব্দুস সাত্তারের বাসার বাইরে আলী পূর্বে কয়েকজন মুজাহিদকে মোতায়েন করে রেখেছিল। এবার আলী নিজেই ক্যাপ্টেন আব্দুস সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয় দিয়ে বলল, আমার ইচ্ছা আমাদের মালপত্রগুলো বিনা রক্তপাতে ছাউনির বাইরে চলে যেতে দেওয়া হোক। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাই। আমি জানতে পারলাম আপনি নাকি মুজাহিদদের সমর্থক। এ কারণে আমরা আপনাকে আগাম কিছু বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু মাল বোঝাই ট্রাক এবং মুজাহিদদেরকে এখান থেকে নিরাপদে বের করে নেওয়ার জন্য আপনাকে আমরা সঙ্গে করে নিয়ে যেতে চাই। ছাউনির বাইরে চলে যাওয়ার পরই আপনাকে ছেড়ে দেওয়া হবে। আরও কিছু লোককেও আমরা গ্রেফতার করেছি, আপনার সঙ্গে তাদেরকেও ছেড়ে দেব, যাতে কারো মনে এই সন্দেহ জাগ্রত না হতে পারে যে আপনি আমাদের সহযোগিতা করছেন। ক্যাপ্টেন আব্দুস সাত্তার আলীর এই পরিকল্পনার কথা শুনে স্মিত হেসে বললেন, আপনার যেমন মর্জি। আলী ক্যাপ্টেন আব্দুস সাত্তারকে নিজের কাছে চালকের পাশের আসনে বসিয়ে নেয়। এই গাড়িরই পিছনে সশস্ত্র মুজাহিদরা বসে যায়। চালকও মুজাহিদ, গায়ে তার সামরিক উর্দি। আরও কয়েকজন মুজাহিদ সামরিক উর্দি পরিহিত ছিল। গ্রেফতারকৃত অন্যান্য কয়েদিদেরকে অন্য একটি গাড়িতে ওঠানো হয়েছিল। ক্যাপ্টেন আব্দুস সাত্তারের কারণে সবকটি ট্রাক কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই নিরাপদে ছাউনি থেকে বেরিয়ে আসে। পথে সকল কমিউনিস্ট পাহারাদার মনে করেছিল এই ট্রাক ও গাড়িতে করে সৈন্যরা বুঝি মুজাহিদদের আক্রমণের মোকাবেলা করতে যাচ্ছে। আলী পুরো বাহিনী নিয়ে ছাউনি থেকে বাইরে বেরিয়ে আসার পর ওয়্যারলেস মারফত দরবেশ খানকে লড়াই বন্ধ করে ফিরে আসার নির্দেশ দেয়। ছাউনি থেকে 5 মাইল দূরে এসে ট্রাকগুলো থামিয়ে প্রথমে ক্যাপ্টেন আব্দুস সাত্তারকে গাড়ি থেকে নামানো হয়। আলী তার সঙ্গে নির্জনে আলাপ করে। সবশেষে আলী তাকে বলল তিনি যেন ছাউনির ভিতরে মুজাহিদদের স্বার্থে কাজ করেন এবং ছাউনিতে মুজাহিদ বিরোধী কোনো পরিকল্পনা নেওয়া হলে যথাসময়ে তা অবহিত করেন। ক্যাপ্টেন আব্দুস সাত্তার ওয়াদা করেন যে এই ঘটনার পরও যদি আমার উপর রাশিয়ানদের আস্থা অটুট থাকে তাহলে অবশ্যই আমি মুজাহিদদের জন্য কাজ করে যাব। পক্ষান্তরে এখন যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তারা আমাকে গ্রেফতার করে ফেলে তাহলেও ভাবনার কোনো কারণ নেই। মুজাহিদের সহযোগিতা করার মতো আরও বেশ কিছু লোক ছাউনিতে রয়েছে, আমি তাদের সঙ্গে তোমাকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আলী ও ক্যাপ্টেন আব্দুস সাত্তারের আলাপ শেষ হলে অন্যান্য কয়েদিদেরকেও গাড়ি থেকে নামিয়ে রাজপথের নিকটবর্তী কয়েকটি বৃক্ষের সাথে বেঁধে রাখা হয়। ক্যাপ্টেন আব্দুস সাত্তারকেও একটি গাছের সাথে বাঁধা হয়, কিন্তু ইচ্ছে করে আলী 2 জন কয়েদির হাত একটু ঢিলে করে বাঁধে, যাতে মুজাহিদদের চলে যাওয়ার পর তারা প্রথমে নিজেদের বন্ধন খুলে ফেলে, অন্যান্যদের বন্ধনও পরবর্তীতে খুলে দিতে পারে এবং তারা যেন ছাউনিতে ফিরে যেতে পারে।
অন্যান্য কয়েদিদের সামনে আলী ক্যাপ্টেন আব্দুল সাত্তারকে যথেষ্ট অপমান করে। পরে তিরস্কার করে সব কয়েদিদের উদ্দেশ্যে বলে, সত্যিই যদি তোমরা আফগানি হয়ে থাকো তাহলে হানাদার রাশিয়ানদের সঙ্গ ত্যাগ করে মুজাহিদদের সাথে যোগ দিয়ে মাতৃভূমির স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করো। রাশিয়ানদের স্বার্থে তোমরা আপন ভাইদেরকে হত্যা করছো, জনসাধারণের উপর নির্যাতন চালাচ্ছ, কিন্তু একথা চিন্তা করে দেখছো না যে বিমান রুশ বাহিনী আমাদের দেশের উপর কত জুলুম করছে, আমাদের কত ক্ষতি হচ্ছে। তোমাদের অপেক্ষা সেসব রাশিয়ান মুসলিম বহুগুণে উত্তম যারা একথা জানতে পারে যে তাদের প্রতিপক্ষ মুসলমান, তখন নিজেদের অস্ত্র মুজাহিদদের জন্য ফেলে রেখে পালিয়ে গিয়ে রিপোর্ট দেয় যে মুজাহিদদের হাতে তাদের পরাজয় হয়েছে। আমরা চলে যাওয়ার পর তোমরা চিন্তা করে দেখো, রাশিয়ানদের দাসত্ব উত্তম না মাতৃভূমির স্বাধীনতা ও ইসলামকে সমুন্নত করার লড়াই উত্তম? বিবেক যদি রাশিয়ানদের দাসত্বের জন্যে তোমাদেরকে তিরস্কার করে, তাহলে মুজাহিদদের সহযোগিতার পথ তোমাদের জন্য ছাউনির ভিতর বাইরে সবখানেই উন্মুক্ত। যার যেখানে খুশি সেখানে থেকেই তোমরা কাজ চালিয়ে যেতে পারো। ট্রাকগুলো এখনও মুজাহিদ মার্কাজ থেকে কয়েক কিলোমিটার দূরে। এই সময় শত্রুপক্ষের বেশ কিছু জঙ্গি বিমান আক্রমণ করে বসে। আলী বিমান দেখামাত্র ট্রাকগুলোকে নিকটস্থ একটি বাগানের মধ্যে দাঁড় করানোর আদেশ দিয়ে নিজে একটি খালি গাড়ি নিয়ে দ্রুত সম্মুখপানে অগ্রসর হয়ে যায়। কিছু দূর অগ্রসর হয়ে গাড়িটি একটি খোলা জায়গায় রেখে পার্শ্ববর্তী গাছের ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। বিমানগুলো গাড়ির উপর এবং তার আশেপাশের বিস্তৃত এলাকায় এলোপাথারি বোমা বর্ষণ করতে থাকে। কয়েকটি বোমা আলীর খুব কাছে পতিত হয়, কিন্তু আলী যে ঝোপে বসেছিল তা এতই ঘন সন্নিবিষ্ট ছিল যে একেবারে নিকটে পতিত বোমার ছিন্ন খণ্ডও তার গায়ে লাগলো না। প্রচণ্ড বোমা বর্ষণ করে কিছুক্ষণ পর বিমানগুলো ফিরে গেলে আলী ঝোপ থেকে বেরিয়ে বাগানে এসে দাঁড়ায়। আলীকে জীবিত দেখে মুজাহিদরা আনন্দে তাকবীর ধ্বনি দিতে শুরু করে। তখন সকাল 9টা। রাত থেকে এ পর্যন্ত মুজাহিদদের কিছুই খাওয়া হয়নি, সকলেই ক্ষুধার্ত। ছোট্ট এই বাগানটির মালিক ছিল বৃদ্ধ এক কৃষাণ। বৃদ্ধ তখন বাগানেই বসেছিল। আলী তাকে বলল, চাচা আমাদেরকে কিছু ফল পেড়ে দিন। বৃদ্ধ বলল, বেটা যত প্রয়োজন তোমরা নিজেরা পেরে খাও, আমার কোনো নিষেধ নেই। আলী ও অন্যান্য মুজাহিদরা গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। আহার শেষে আলী বৃদ্ধকে ফলের দাম জিজ্ঞেস করলে বৃদ্ধ মুচকি হেসে বললেন, বেটা মুজাহিদদের থেকে ফলের মূল্য নেওয়া অন্যায়। আমি বৃদ্ধ ও নেহায়েত গরিব লোক, মুজাহিদদের কোনো সেবা আমি করতে পারছি না। আমার পরম সৌভাগ্য যে মুজাহিদগণ কিছুক্ষণের জন্য আমার বাগানে অবস্থান করেছেন এবং আমার বাগানের ফল তাদের কিছুটা হলেও উপকারে এসেছে। হায়, আমার যদি প্রচুর অর্থ থাকতো তাহলে আমি মুজাহিদদের আরও খেদমত করতে পারতাম। চাচা, মুজাহিদদের প্রতি আপনার এই আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ নিঃসন্দেহে আপনাকে এর প্রতিফল দান করবেন। আপনার মতো মহান ব্যক্তিদের দোয়াও মুজাহিদদের বিজয়ে বিরাট পুঁজি। কিন্তু আমরা যদি এভাবে বিনামূল্যে ফল খেতে শুরু করি তাহলে আমাদের ও রাশিয়ানদের মাঝে পার্থক্য থাকলো কই? তাছাড়া আমরা যে পয়সা ব্যয় করি তাও তো আপনাদের মতো মহান ব্যক্তিদেরই অনুদান। অনুগ্রহপূর্বক আপনি ফলের মূল্যটা নিয়ে নিন। আলীর এই কথা শুনে বৃদ্ধ ক্ষোভে উত্তেজিত হয়ে বললেন, আমার মতো অসহায়কে যদি আপনি অপমানই করতে চান তো পয়সা দেওয়ার পরিবর্তে আমার মাথায় জুতা পেটা করুন। জুতা খাবো, তবু পয়সা নেব না। মুজাহিদদের পায়ের পরশ লাগার বরকতে আমি এই গোটা বাগান আল্লাহর নামে দান করে দিতে প্রস্তুত আছি। আপনারা দেশের স্বার্থে নিজেদের জান উৎসর্গ করছেন, আর আমি বৃদ্ধকে বুঝি বাগানের ফলের কয়েকটি দানা উৎসর্গ করতে দেবেন না? বৃদ্ধ কিষানের আত্মা বিমানের সামনে আলী নির্বাক হয়ে যায়। মুজাহিদ সকলে বৃদ্ধকে কৃতজ্ঞতা জানিয়ে ক্যাম্পের দিকে রওনা হয়। আসরের সময় দরবেশ খান তার বাহিনী নিয়ে কেন্দ্রে ফিরে আসলেন। অভিযানে দরবেশ খানের বাহিনীর 5 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে, 2 জন মাইন বিস্ফোরণে আর 3 জন গুলিবিদ্ধ হয়ে। আহত হয়েছে 12 জন। মুজাহিদদের জন্য এটা তেমন কোনো ঘটনা ছিল না, বরং ছাউনিতে হামলা করে সফলতার সাথে ফিরে আসতে পারাটাই ছিল তাদের জন্য বিরাট সাফল্য। মুজাহিদদের এই হামলার ফলে রাশিয়ানদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা লজ্জিত হয় সকলের কাছে। চতুর্থ দিন ছাউনি থেকে একজন সৈন্য পালিয়ে এসে জানালো যে তাকে ক্যাপ্টেন আব্দুল সাত্তার পাঠিয়েছেন। খবর হলো
মুজাহিদদের গোলাবর্ষণে রাশিয়ানদের বেশিরভাগ ব্যারেক বিধ্বস্ত হয়ে গেছে এবং কয়েক হাজার রুশ সৈন্যসহ অসংখ্য আফগান কমিউনিস্ট সেনা মারা গেছে। ক্যাপ্টেন আব্দুস সাত্তার সম্পর্কে সে জানালো যে প্রাথমিক অনুসন্ধানের পরে তাকে আগের পদে বহাল রাখা হয়েছে। পক্ষান্তরে কয়েকজন রাশিয়ান ও বেশ কিছু আফগান সেনা অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তের জন্য কাবুল থেকে রুশ অফিসার এসেছে। মুজাহিদ কর্তৃক ছাউনির ভিতরে গিয়ে হামলা করা এবং অস্ত্রের ডিপো লুট করার ঘটনা কাবুল সরকারের পক্ষে গোপন রাখা সম্ভব ছিল না। এ খবর শুধু বিশ্বের সকল দেশের রেডিও টিভি স্টেশন থেকেই প্রচার করা হয়নি, বরং বিভিন্ন দেশের বহু পত্রপত্রিকাও তা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। হেডকোয়ার্টার থেকে মুজাহিদদের চিফ কমান্ডার এ দুঃসাহসিক সফল অভিযানের জন্য আলীকে মোবারকবাদ জানান এবং সাথে সাথে ভবিষ্যতে কোনো রুশ ছাউনিতে আক্রমণ না করার পরামর্শ দেন, কারণ ছাউনির ভিতরে গিয়ে আক্রমণ করে তা দখলে আনার ব্যাপারে কেন্দ্র থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই নির্দেশ হলো জেনে শুনে অযথা যেন মুজাহিদদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়। ওয়্যারলেস এবং টেলিফোনের বেশ কিছু সরঞ্জাম ছাউনি থেকে অর্জিত হয়েছিল এবং আরও কিছু সরঞ্জাম কয়েকদিনের মধ্যে পাকিস্তান থেকেও এসে গেল। এগুলোর মাধ্যমে আব্দুর রহমান ও ইঞ্জিনিয়ার আবদুল্লাহ কেন্দ্রের সবকটি পোস্টের মাঝে টেলিফোন সংযোগ স্থাপন করে। এর আগে আলীর কাছে ওয়্যারলেস সেট ছিল শুধু দুটি, তাও আবার মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত কাজ দিত। এবার আলী ছাউনি থেকে প্রাপ্ত ওয়্যারলেস সেটগুলো গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্র ও শহরের মুজাহিদদের জন্য গোপন তথ্য সংগ্রহকারী লোকদের হাতে পৌঁছে দেয়। এবার এই কেন্দ্র থেকে হেডকোয়ার্টারের চিফ কমান্ডারের সাথে আলী রীতিমতো আলাপ আলোচনা চলতে থাকে। আলী আব্দুল ওয়াহিদকে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক মুক্ত করে দেয়। মুক্তি পেয়ে আব্দুল ওয়াহিদ বলল সে তার বোনের বিয়ের পরে মুজাহিদদের নিকট ফিরে আসবে এবং অবশিষ্ট জীবন আল্লাহর পথে জিহাদে উৎসর্গ করবে। এই অভাবনীয় বিপর্যয়ে ক্ষুব্ধ হয়ে রুশ অফিসার আলীর মার্কাজের উপর বড় ধরনের আক্রমণ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এই অভিযান সফল করে তোলার জন্যে তারা অন্যান্য ছাউনি থেকেও অভিজ্ঞ সৈন্য তলব করে এবং মার্কাজের উপর বোমা হামলা আরও জোরদার করে। এদিকে আলী গোয়েন্দা মারফত এই আক্রমণের প্রস্তুতি সম্পর্কিত সব তথ্যই জেনে ফেলে। আলী আগেই পাতাল ফাঁদে মুজাহিদদের জন্য বেশ কিছু পাকা ও মজবুত পরীক্ষা তৈরি করে রেখেছিল। বাইরে থেকে এ পরীক্ষা আদৌ দৃষ্টিগোচর হতো না। পাতাল ফাঁদগুলো ছিল খুব গভীরে, ভিতরে যাতায়াতের মাত্র কয়েকটি পথ, তাও শুধু সে মুজাহিদদেরই জানা ছিল যাদেরকে সেগুলোর দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছিল। যে এলাকায় পাতাল ফাঁদ তৈরি করা হয়েছিল সেখানে পুরো দমে ফসলাদি চাষ করা হতো। এসব ফাঁদ থেকে বের করা মাটিগুলো অনেক দূরে নিয়ে ফেলা হয়েছিল। বহিরাগত কারো একথা অনুমান করারও উপায় ছিল না যে এখানে মাটির নিচে বড় ধরনের কোনো ফাঁদ ছড়িয়ে রাখা হয়েছে। আলী পাতাল ফাঁদগুলোর নিকটবর্তী বড় রাস্তায় শুধু মাইনি বিছিয়ে রাখেনি, বরং পাকা সড়কের নিচে বড় বড় গর্তও খনন করিয়ে রেখেছিল, যাতে শত্রুপক্ষ থেকে হামলার জন্য আগমনকারী ট্যাঙ্ক বহর এখানে এসে ধসে যায়। শত্রুর আক্রমণ প্রতিহত করার সকল প্রস্তুতি সম্পন্ন করে আলী ও অন্যান্য মুজাহিদরা শত্রু বহর আগমনের অপেক্ষায় প্রহর গুনছিল। শত্রুপক্ষের বিমান হামলা অত্যন্ত তীব্রভাবে চলেছে। একবার তো শত্রুদের জঙ্গি বিমানগুলো একটানা সারা রাত ও সারা দিন মার্কাজের উপর বোমাবর্ষণ করে। এত বেশি বোমাবর্ষণ হচ্ছিল যে গর্ত থেকে বের হয়ে মুজাহিদরা না খানা খাওয়ার সুযোগ পেল, না নামাজ আদায় করা সম্ভব হলো। এই বোমা হামলায় মুজাহিদদের মসজিদটি বিধ্বস্ত হয়ে যায় এবং বিমান বিধ্বংসী তোপের দায়িত্বে নিয়োজিত কয়েকজন মুজাহিদ শহীদ ও অপর কয়েকজন আহত হয়। এ ধ্বংসাত্মক বোমাবর্ষণ দেখে আলী আব্দুর রহমানকে বলল, আমার মনে হয় শত্রুবাহিনী আজ কোনো এক সময় স্থল আক্রমণ করবে নিশ্চিত, আর গোটা বহর পাতাল ফাঁদে আটকে যাবে। আলীর অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করে আব্দুর রহমান। পরদিন 11টার সময় মুজাহিদরা আলীকে শত্রুবহর আগমনের খবর দেয়। শত্রুবহর মোকাবেলার দায়িত্বে নিয়োজিত মুজাহিদের সংখ্যা ছিল শুধু 90 জন। তাদের 20 জন বিভিন্ন স্থানে নিয়োজিত ছিল। তাদের দায়িত্ব ছিল শত্রু সৈন্যদেরকে কৌশলে ফাঁদে এনে আটকে দেওয়া। অবশিষ্ট 70 জনের দায়িত্ব ছিল ট্যাঙ্ক ও গাড়িতে রয়ে যাওয়া অফিসার ও অন্যান্য সৈন্যদেরকে সুযোগ মতো জমের হাতে তুলে দেওয়া। শত্রু বহরের সহযোগিতায় ছিল বেশ কিছু হেলিকপ্টার ও জঙ্গি বিমান।
বিমানগুলো আশপাশের বিস্তীর্ণ খোলা ময়দানে বোমাবর্ষণ করছিল আর হেলিকপ্টারগুলো চতুর্দিকে চক্কর দিচ্ছিল। মুজাহিদদের পাতাল ফাঁদের নিকটে পৌঁছে কয়েকটি ট্যাঙ্ক খননকৃত গর্তে ধসে যায়, কয়েকটি মাইনের আঘাতে ধ্বংস হয়ে যায়। বিপদ টের পেয়ে গোটা বহর থেমে যায় এবং আগের মতো এদিক ওদিক এলোপাতাড়ি প্রচণ্ড গোলাবর্ষণ করতে শুরু করে। হেলিকপ্টারগুলো আকাশে টহল দিতে থাকে। অপরদিকে নিরাপদ পরীক্ষায় বসে মুজাহিদরা সকৌতুকে এইসব দৃশ্য অবলোকন করছে। শত্রু সৈন্যরা ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি থেকে বের হয়ে সামনে অগ্রসর হতে শুরু করে। যে 20 জন মুজাহিদ শত্রু সৈন্যদেরকে ধাওয়া করে ফাঁদে ফেলার দায়িত্বে নিয়োজিত ছিল, তাদের কয়েকজন পরীক্ষা থেকে বের হয়ে ফায়ার করতে করতে পাতাল ফাঁদের দিকে পিছিয়ে আসতে থাকে। কয়েকজন শত্রু সৈন্য তাদেরকে ধাওয়া করতে শুরু করে। এদিকে পাতাল ফাঁদের দায়িত্বে নিয়োজিত মুজাহিদরাও বের হয়ে অনুরূপ ফায়ার করতে শুরু করলে অবশিষ্ট সৈন্যরা তাদের দিকে ধেয়ে আসে। এভাবে মুজাহিদদেরকে ধাওয়া করতে এসে ওরা পাতাল ফাঁদে এমনভাবে হারিয়ে যায় যে পুনরায় বের হওয়া আর তাদের পক্ষে সম্ভব হয়নি। ট্যাঙ্ক ও সাজোয়া গাড়িতে রয়ে যাওয়া সৈন্যরা বেশ কিছুক্ষণ তাদের প্রত্যাবর্তনের অপেক্ষা করে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ওরা ফিরে না আসায় তারাও ওদের সন্ধানে বেরিয়ে পড়ে। মুজাহিদরা ধাওয়া করে তাদেরকেও নিয়ে ফাঁদে নিক্ষেপ করে। এবার ট্যাঙ্ক ও অন্যান্য গাড়ি এবং অবশিষ্ট সৈন্যদের উপর মুজাহিদরা রকেট লঞ্চার ও মেশিন গানের আক্রমণ চালায়। এতে কয়েকটি গাড়ি ও ট্যাঙ্কে আগুন ধরে যায়। রুশ সৈন্যরা ফিরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ মুজাহিদদের কবল থেকে প্রাণ নিয়ে ফিরে যাওয়া ছিল অসম্ভব ব্যাপার। এই আক্রমণে অধিকাংশ সৈন্য মারা যায় এবং অবশিষ্ট মুজাহিদদের হাতে আত্মসমর্পণ করে। জীবন নিয়ে পালিয়ে যাওয়া একজনের পক্ষেও সম্ভব হলো না। গ্রেফতার হলো মাত্র 15 জন। আক্রমণকারী শত্রুদের গোটা বহর ধ্বংস হওয়ায় মুজাহিদরা সীমাহীন আনন্দিত হয় এবং নফল নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানায়। আলী ওয়াইল্ডনেস মারফত হেডকোয়ার্টারে এই সাফল্য সম্পর্কে অবহিত করে। খবর পেয়ে চিফ কমান্ডার অত্যন্ত আনন্দিত হন এবং সকল মুজাহিদ, বিশেষ করে আলী ও আব্দুর রহমানকে মোবারকবাদ জানান। অপরদিকে গোটা বহর উদা হয়ে যাওয়ার সংবাদ পেয়ে রুশ অফিসার খুবই পেরেশান ও অস্থির হয়ে পড়ে। তাদের কিছুই বুঝে আসছিল না যে গোটা সৈন্যবহর কীভাবে ধ্বংস হলো এবং লাশগুলোই বা কোথায় গেল। লাপাত্তা হয়ে যাওয়া বহরটির অনুসন্ধানে রাশিয়ানরা আরও অনেক সৈন্যবহর প্রেরণ করে, কিন্তু এদেরও প্রথমটির মতো দশা ঘটে। এবার তৃতীয় বহর পাঠানোর আগে তারা পাতাল ফাঁদের এলাকা পর্যবেক্ষণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত অত্যন্ত সুদক্ষ বিশেষ কমান্ডোজ প্রেরণ করে, কিন্তু এই কমান্ডোজও চিরতরে পাতাল ফাঁদে গুম হয়ে যায় কিংবা মুজাহিদদের হাতে মারা যায়। রাশিয়ানদের আর পাতাল ফাঁদ সম্পর্কে কোনো তথ্য লাভ করা সম্ভব হলো না। অগত্যা তারা তৃতীয় বহরটি প্রেরণের সিদ্ধান্ত মুলতবি রেখে বিমান হামলা আরও জোরদার করে। পাতাল ফাঁদে কয়েক হাজার রুশ সৈন্য মারা পড়া মুজাহিদদের জন্য ছিল এক বিরাট সাফল্য। অপরদিকে আলীর এই ক্যাম্পটি যেভাবেই হোক ধ্বংস করতে হবে, এ হলো রাশিয়ানদের জীবন মরণ প্রতিজ্ঞা। এর জন্যে তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। কাবুলে রুশ কমান্ডারদের মিটিং বসলে সেখানে সকলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এটাই ছিল যে আমাদের একে একে দুটি বহর মুজাহিদরা কিভাবে ধ্বংস করলো, কোথায় গেল তাদের লাশগুলো। আলোচনা প্রসঙ্গে এক রুশ অফিসার বলল, আলীর মার্কাজটি দখলে আনার জন্য আমরা যে কটি পরিকল্পনা হাতে নিয়েছিলাম তার সব কটিই ব্যর্থ হয়েছে। মার্কাজের ওপর যে পরিমাণ বোমা বর্ষণ করা হয়েছে তাতে মার্কাজের কিছুই তো অক্ষত থাকার কথা ছিল না, অথচ মুজাহিদদের তৎপরতায় এতটুকু পরিবর্তনও আসলো না। এতে মনে হচ্ছে আলী মানুষ নয়, আস্ত একটা জিন, যখন যেখানে ইচ্ছা সফল অভিযান চালিয়ে নিরাপদে সে ফিরে যেতে সক্ষম। অপর এক অফিসার বলল, এই সে আলী যে গত 1.5 বছর আগে গার্দেজে কেজিবি ও খাদের দপ্তর থেকে, যেখানে একটি চড়ুই পর্যন্ত ঢুকতে পারে না, মেজর ফাইয়াজ ও তার সাথীদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। অতঃপর পশ্চিম আফগানিস্তানের রাশিয়ান সেনা কমান্ডার কর্নেল সেবুনভ ঘোষণা করে যে ব্যক্তি আলীকে জীবিত কিংবা মৃত অবস্থায় ধরিয়ে দিতে পারবে তাকে 10 লাখ রুবল পুরস্কার দেওয়া হবে, আর যে ব্যক্তি রুশ সৈন্য বহর দুটোর ধ্বংসের ব্যাপারে তথ্য দিতে পারবে সেভাবে 5 লাখ রুবল পুরস্কার। তখন রাত। আলী, আব্দুর রহমান, মোহাম্মদ ইসলাম ও অন্যান্য মুজাহিদ পরস্পর আলাপচারিতায় রত। পাশেই রেডিও অন করা ছিল।
রেডিওতে খবর শুরু হলে সবাই সেদিকে মনোনিবেশ করল। শুরুতেই ছিল পাকিস্তানের রুশ হায়নাদের বোম্বিংয়ের খবর। এর আগেও রুশ এজেন্টরা পেশোয়ার, লাহোর, করাচি সহ পাকিস্তানের বহু শহরে বোমা হামলা করেছে। নিরপরাধ পাক নাগরিকদের উপর রুশ আগ্রাসীদের বোমা হামলার আলীর খুব দুঃখ হলো। সে সাথীদের উদ্দেশ্যে বলল, রুশ বাহিনী কত জঘন্য জালেম। ঘর ছাড়া উদ্ধাস্তু আফগানিদের জায়গা দেওয়ার অপরাধে শয়তান রুশিরা বেকসুর পাকিস্তানিদের উপর অত্যাচার করছে। রুশ জালেমদের এহেন অত্যাচারের সময়োচিত প্রতিশোধ নিতে আমার খুব ইচ্ছে করে। সাথী মুজাহিদরাও আলীর সাথে সমবেদনা প্রকাশ করল। পরদিনও আলী একা একা ভাবছিল কিভাবে নিরপরাধ পাকিস্তানিদের উপর রুশ অত্যাচারের প্রতিশোধ নেওয়া যায়। রুশ নিয়ন্ত্রিত আফগানিস্তানের শহরাঞ্চলে বোমা হামলা করা কোনো কঠিন ব্যাপার নয়, তবে এতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি হতে পারে। আলী সিদ্ধান্ত নিল দখলকৃত রুশ বাহিনীর সেনা ছাউনি ও কমিউনিস্ট নিয়ন্ত্রিত পাড়াগুলোতে গেরিলা আক্রমণ ও বোমা হামলা করে পাকিস্তানের রুশ আক্রমণের প্রতিশোধ নিতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে আলী কিছু সংখ্যক দক্ষ মুজাহিদকে ডেকে তাদের সাথে পরামর্শ করল। আলীর সংকল্পে সকল মুজাহিদ একমত হল। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামী শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।